ক্যাথরিন পেরেজ শাকডাম এমন একজন নারী যার কাছে অসহায় হয়ে পড়েছিল গোটা ইরান, হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। আর 2025-এ ইরানের শীর্ষ 11 নিউক্লিয়ার বিজ্ঞানী, 30 জন টপ মিলিটারি সিকিউরিটি অফিসার সবাই ইসরায়েলের নিখুঁত হামলায় শেষ। সবকিছু হয়েছিল ক্যাথরিন পেরেজের ডিজাইন করা মেকানিজমের উপর ভিত্তি করে। কিন্তু কিভাবে সম্ভব হয়েছিল? খোদ আয়াতুল্লাহ আলী খামেনির দরজাও খোলা ছিল ক্যাথরিনের জন্য। অবাক হচ্ছেন তাই না? কিভাবে একজন ইসরায়েলি গুপ্তচর ইরানের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ইরানের সবচেয়ে ক্ষমতাধর মানুষের সামনে দাঁড়িয়েছিল, আর কিভাবে ইরানকে ভেতর থেকে শেষ করে দেওয়ার নীল নকশা এসেছে। ইরানে ক্যাথরিন পেরেজের সিক্রেট মিশন সম্পর্কে জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1930-এর দশকের স্পেনে। তখন স্পেন শাসন করছিল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। একই সময় স্পেনে কিছু কমিউনিস্ট মতাদর্শের উত্থান ঘটে। তাদের মধ্যে একজন ছিল এক ইহুদি ডক্টর এলি পেরেজ, যে কিনা সরকার বিরোধী কর্মকাণ্ডের কারণে ফ্রাঙ্কো সরকারের নজরে পড়ে যায়। স্পেনে থাকা যখন মুশকিল হয়ে ওঠে, তখন এলি ও তার পরিবার সিদ্ধান্ত নেয় তারা ফিলিস্তিনে চলে আসবে, যে ফিলিস্তিন মাত্র কয়েক বছর আগে ব্রিটিশরা ওসমানীয়দের কাছ থেকে দখল করেছিল একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু এলির দুর্ভাগ্য, সে যখন তিউনিসিয়ার উপর দিয়ে আসছিল, ফ্রেঞ্চ আর্মি তাদের গ্রেফতার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে 1942 সালে নাৎসি বাহিনী ফ্রান্সের উপর বড় ধরনের বিজয় অর্জন করে। এরপর দেশটির দক্ষিণ অঞ্চলে ভিশি ফ্রান্স এক নাৎসিপন্থী নতুন ফ্রান্স রাষ্ট্রের জন্ম দেয়। এই ভিশি ফ্রান্স এবং নাৎসি জার্মানি মিলে এই সময় শুরু করে হলোকাস্ট বা ইহুদি হত্যাকাণ্ড। পেরেজ ফ্যামিলি এই হলোকাস্টের মধ্যে বন্দী হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে। এদিকে ভিশি ফ্রান্সেই আরেক ইহুদি জেন ব্যাপটিস্ট লেভি তার নিজের পরিচয় গোপন করে খ্রিস্টান হিসেবে নিজেকে সমাজে পরিচয় দিতে থাকে। ফ্রান্সে যখন প্রো নাৎসি সরকার হলোকাস্টে মেতে উঠেছিল, তখন জেন ব্যাপটিস্ট যোগ দিয়েছিল ফ্রেঞ্চ রেজিস্ট্যান্স ফ্রন্টে, যাতে কনস্ট্রাকশন ক্যাম্পে বন্দী হওয়া ইহুদিদের বাঁচাতে পারে। পরবর্তীতে এই দুই পরিবারের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এলি পেরেজের ছেলে ইদ্রিসো পেরেজ আর জেন ব্যাপটিস্টের মেয়ের ঘরে যে নবজাতকের আগমন ঘটে, সেই হচ্ছে ক্যাথরিন পেরেজ শাকডাম। ক্যাথরিনের দাদা এলি পেরেজ যে ফিলিস্তিনে ফিরতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, সেই ফিলিস্তিনের ভূখণ্ডে প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রের জন্য ক্যাথরিন এমন কিছু করেছে যা ইরানের অন্তরে কাঁপন ধরিয়ে দেয়। আসছি সেই ঘটনাপাতে, তবে আগে ক্যাথরিনের শুরুটা জানতে হবে। ক্যাথরিন পেরেজ হাই স্কুল শেষে উচ্চশিক্ষার জন্য চলে যায় লন্ডনে। লন্ডন ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে ব্যাচেলর ডিগ্রি এবং কমিউনিকেশন ও ফাইন্যান্সের উপর ডাবল মাস্টার্স করেন। মনোবিজ্ঞানের উপর বিশেষ ডিগ্রি তাকে হিউম্যান ইন্টেলিজেন্সের উপর মাস্টার করে তুলেছিল। মানুষের আচরণকে ম্যানিপুলেট করে নিজের স্বার্থসিদ্ধিটা বেশ ভালোই শিখে নিয়েছিল। আর কমিউনিকেশন ডিগ্রির মাধ্যমে সে শিখেছিল কিভাবে ফাঁদ পেতে নেটওয়ার্ক বিল্ড করতে হয়, কিভাবে প্রোপাগান্ডার ন্যারেটিভ কন্ট্রোল করতে হয়। এবার সেটা অ্যাপ্লাই করার পালা। কিন্তু এর জন্য তো তার এমন একটা মাধ্যম প্রয়োজন, যে মাধ্যম তাকে নিয়ে যাবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে, আর সেটাও পেয়ে যায় লন্ডন ইউনিভার্সিটিতে। ইয়েমেন থেকে আসা এক সুন্নি মুসলিম তরুণের প্রেমে পড়েন ক্যাথরিন। মাত্র 6 মাসের মাথায় ক্যাথরিনের বয়স যখন 18, তখন সে সুন্নি মুসলিম তরুণকে বিয়ে করে ইয়েমেনে চলে যায়। পাবলিকলি সে ইসলাম ধর্ম গ্রহণ করে সুন্নি মতাদর্শ অনুসরণ করতে থাকে। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ তার পুরো মিশনটা এই সুন্নি শিয়া মতবাদ কেন্দ্রিক। ক্যাথরিন পেরেজ ইসলাম গ্রহণ করলেও ভেতর থেকে সে তখনও ইহুদি চিন্তা চেতনা লালন করত, ঠিক তার নানা জেন ব্যাপটিস্টের মতো। ইসলাম গ্রহণ ছিল জাস্ট লোক দেখানো এবং সম্পর্ক টিকিয়ে রাখার স্বার্থে এক গোপন মিশনের জন্য, যে মিশন পূরণ হলে ক্যাথরিন পেরেজ হয়ে উঠবে ইসরায়েলের মহান সন্তান, যেটা হতে চেয়েছিল তার দাদা নানা এলি পেরেজ ও জেন ব্যাপটিস্ট। 2008 সালে সে তার হাজব্যান্ডের সাথে ইয়েমেনে চলে যায়। এখানে যাওয়ার পর ক্যাথরিনকে কিছুটা ঝামেলায় পড়তে হয়। তার শ্বশুরবাড়ির লোকজন ভুলে যায়নি তার ইহুদি পরিচয় সম্পর্কে। তার সামনেই ইসরায়েলি কুকীর্তির নিন্দা করত, যেটা অনেক কষ্ট করে হজম করত ক্যাথরিন পেরেজ, শুধুমাত্র তার মিশনের স্বার্থে। কয়েক বছর যেতে না যেতেই ক্যাথরিন তার মিশনের নেক্সট লেভেলে চলে যায়। সে সুন্নি ইসলাম থেকে ছিটকে গিয়ে শিয়া মতাদর্শের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। পড়াশোনা শুরু করে শিয়া আকিদা আর মতামত সম্পর্কে।
ক্যাথরিন অভিযোগ করেন সুন্নি মতবাদ নাকি সীমাবদ্ধ, অন্ধকার আর ঘৃণ্য। ইয়েমেনে ক্যাথরিন পেরেজ কাজ শুরু করে একজন পলিটিক্যাল অ্যানালিস্ট এবং সাংবাদিক হিসেবে। এ সময়ে ক্যাথরিন ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে এক্সপার্ট হিসেবে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের কনসালটেন্ট হিসেবে নিয়োগ পান। ইয়েমেনের শ্বশুরবাড়িতে 4 বছর থাকার পর ক্যাথরিন আবারও লন্ডন ফিরে যান 2013 সালে। শুরু করেন গুপ্তচর ভিত্তির নতুন অধ্যায়। কিন্তু এই অধ্যায় এতটাই অন্ধকার এবং জটিল ছিল যেখানে সময় মতো নিজেকে সন্দেহের ঊর্ধ্বে রাখার পদক্ষেপে একমাত্র বাঁচার রাস্তা, কারণ এখানে প্রমাণের চেয়েও সন্দেহ বেশি ভয়ঙ্কর। ক্যাথরিন তার ইয়েমেনি সুন্নি হাজব্যান্ডের সাথে ডিভোর্সের মাধ্যমে সম্পর্কে ইতি টানেন। এখানে ক্যাথরিন দেখানোর চেষ্টা করে তার শিয়া পরিচয় রক্ষার প্রশ্নে কোনো সমঝোতা ছিল না। শিয়া বিরোধী সুন্নি স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়া ছিল তার কাছে ব্যক্তিগত নয়, আদর্শগত সিদ্ধান্ত। শিয়া ইসলামের প্রতি তার বিশ্বাস সে কাউকে কেড়ে নিতে দেয়নি, এমনকি তার প্রিয় মানুষটিকেও না। এখান থেকেই শুরু হয় ক্যাথরিনের পরবর্তী মিশনের অধ্যায়। এই পর্যায়ে তার একটাই লক্ষ্য, ইরানের মনোযোগ নিজের দিকে টেনে নেওয়া। আপনার মনে আছে ক্যাথরিনের সাইকোলজিতে ব্যাচেলর ছিল? সে ইরানিদের সাইকোলজি অনুযায়ী টোপ রেডি করতে থাকে। ইরান এবং শিয়াপন্থী বেশ কয়েকটি আর্টিকেল লেখে পত্রিকায়। সুন্নি সৌদি আরবকে উগ্র ইসলামের জন্মভূমি হিসেবে চিহ্নিত করে ক্যাথরিন একের পর এক লেখায় কঠোর সমালোচনা করতে থাকে। পত্রিকায় ক্যাথরিন তুলে ধরতে থাকেন সৌদি আরব সহ আরব বিশ্বে শিয়াদের বিরুদ্ধে চলমান বৈষম্য ও নিপীড়নের কাঠামোগত দিকগুলো, এমনকি জায়নবাদ ও ইসরায়েলের বিরুদ্ধেও। আর অপেক্ষা করতে থাকেন কখন তার ডাক আসে। ক্যাথরিনের পরিকল্পনায় ভুল ছিল না। ইরানের ইসলামী বিপ্লবপন্থী ফিল্মমেকার ও মিডিয়া স্ট্র্যাটেজিস্ট নাদির তালিবজাদার নজরে আসে তার লেখা। নাদিরও পরিকল্পনা করছিল একজন পশ্চিমা সাংবাদিক পেয়েছে যে কিনা ইরানের প্রতি সফট, তাকে নিজের প্রচার কৌশলের অংশ বানাতে পারবে। ক্যাথরিনের লেখায় তারা এমন একজন শিয়া বিশ্বাসীর প্রতিচ্ছবি দেখতে পায় যে ছিল ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাথরিন নিজেও পরে স্বীকার করেছিল শিয়া ইসলামের প্রতি তার গভীর বিশ্বাস ও আন্তরিকতায় তাকে ইরানিদের খুব কাছাকাছি যেতে সাহায্য করেছিল। তারা ক্যাথরিনের বিশ্বাসকে সত্য বলে ধরে নিয়েছিল, ভেবেছিল ক্যাথরিনকে তারা নিজেদের কৌশলে ব্যবহার করতে পারবে। শেষ পর্যন্ত ইরান সেটাই করেছিল, মানে ইরান একজন নারীর ফাঁদে পা দিয়েছিল। 2015 থেকে 2017 পর্যন্ত 2 বছরের মধ্যে ক্যাথরিন একজন খ্যাতিমান সাংবাদিক হয়ে ওঠেন ইরানের জন্য। প্রথমে ইরানের ডানপন্থী পত্রিকাগুলোতে লেখা শুরু করেন ইরানের বিপ্লব নিয়ে। অল্প সময়ের মধ্যে সে ইরানের সর্বোচ্চ নেতার অফিসিয়াল ওয়েবসাইট খামেনি.ir নিয়মিত লেখক হয়ে গেল। এরপর ধীরে ধীরে ইরানের সমস্ত মিডিয়াগুলো নিজের প্রভাব ফেলতে শুরু করে ক্যাথরিন পেরেজ শাকটাম। 2017 সালে ইরানে অনুষ্ঠিত হয় কনফারেন্স অফ ফিলিস্তিন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, হামাস ও হিজবুল্লাহর মতো সংগঠনের প্রতিনিধিরা এবং ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এই প্রোগ্রামে অতিথির তালিকায় আরও একজনের নাম ছিল ক্যাথরিন পেরেজ শাকটাম। তার তীব্র ইসরায়েলি বিরোধী অবস্থান তাকে এই প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অতিথিতে পরিণত করেছিল। কিন্তু কেউ চিন্তাও করেনি এই ক্যাথরিনই সামনের দিনে যেয়ে তাদের গুরুত্বপূর্ণ মিলিটারি অফিসার, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, হামাস হিজবুল্লাহর প্রধানদের কবরে পাঠানোর মেকানিজম তৈরি করবে। আর সেটা সামনের ঘটনাগুলোতে বলছি। এই সময় ক্যাথরিন স্বেচ্ছায় ইসরায়েল ও জায়ানদের সমালোচনা করতে থাকে। ইরানও বেশ খুশি, কিন্তু ক্যাথরিনের মিশন পূরণের জন্য এটা যথেষ্ট ছিল না। যে কেউ তো ইসরায়েল ও জায়নবাদের বিরোধী কথাবার্তা বলে ভিতরে প্রবেশের চেষ্টা করতে পারে। তাই ক্যাথরিনকে এমন কিছু করতে হতো যা তাকে উপস্থাপন করবে একজন প্রকৃত শিয়া এবং ইরান প্রেমী হিসেবে। ক্যাথরিন সামনে আনে তার লেখা বই আন্ডার দ্য ব্যানার অফ দ্য ফার্স্ট ইমাম, ফ্রম মেক্কা টু দ্য প্ল্যান অফ কারবালা ওয়াকিং উইথ দ্য হলি হাউসহোল্ড অফ দ্য প্রফেট। ধর্মীয় আবেগ সম্পর্ক ইরানি কর্মকর্তারা ক্যাথরিনের মিথ্যা ফাঁদে পা দিয়ে বসে, যার ফলে তার পক্ষে ইরান রেজিমের ইনার সার্কেলে ঢুকে পড়া সহজ হয়ে যায়। ক্যাথরিনের সামনে খুলে যায় দুটো রাস্তা, যে দুটো রাস্তার শেষ হয়েছে তার মিশনের সফলতা। ক্যাথরিন ধীরে ধীরে আয়াতুল্লাহ খামেনির সাথে সাক্ষাতের জন্য পরিকল্পনা সাজাতে থাকে তার মস্তিষ্কে ভেসে থাকা দাবা বোর্ডে।
দাবার বোর্ডে তার প্রধান খুঁটি ইরানের প্রখ্যাত সাংবাদিক ও ফিল্মমেকার নাদির তালেবজাদে তার জন্য রাস্তা খুলে দেয় কিং মানে খামেনি পর্যন্ত পৌঁছানোর। নাদির তালেবজাদে মনে করতেন যে ক্যাথরিনকে নিয়ন্ত্রণ করা যাবে এবং তাকে একজন পশ্চিমা মুখ হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু সে জানত না উল্টো তাকে ব্যবহার করে ক্যাথরিন কি কি করতে যাচ্ছে। ক্যাথরিন নাদির তালেবজাদেকে ম্যানেজ করে ফেলেছিল যাতে আয়াতুল্লাহ আলী খামেনির সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। ক্যাথরিনকে আগেই সতর্ক করা হয়েছিল খামেনির দিকে সরাসরি তাকানো যাবে না এবং প্রশ্ন না করা পর্যন্ত কথা বলা যাবে না। খামেনিকে জানানো হয়েছিল যে ক্যাথরিন পুরোপুরি শিয়া মতবাদ গ্রহণ করেছে। শুধু তাই নয়, তার লেখালেখির সাফল্যের কথাও তাকে জানানো হয়। এই সাক্ষাতে খামেনি ক্যাথরিন পেরেজকে বলেছে কিভাবে তিনি আল আকসা মসজিদকে ইহুদিদের দখল থেকে মুক্ত করতে চান, ভবিষ্যতে সংঘটিত হওয়া এক মহাযুদ্ধের কথা। প্রায় আধা ঘন্টা পর হঠাৎ আলী খামেনি উঠে চলে যান আর ক্যাথরিনের অসম্ভব মিশনটি সফল হয়। হয়তো ভাবছেন সাক্ষাতে কিছু ইনফরমেশন ছাড়া ক্যাথরিন আর কি বা অর্জন করতে পেরেছে, তাই তো? কিন্তু আসল তাণ্ডব তো শুরু হয় এর পরে। এই সাক্ষাতের পর পত্রিকায় তার নাম আসে, টিভিতে সাক্ষাৎকার প্রচার হয়, খামেনি.ir তার লেখা প্রকাশিত হয়, ধর্মীয় মহলেও তার আলোচনা শুরু হয়। ক্যাথরিন ইরানে এক প্রকার নায়িকায় পরিণত হয়। খামেনির পর দ্বিতীয় যে রাস্তাটি খুলে যায় সেটি ছিল খামেনির সম্ভাব্য উত্তরসূরি ইরানের প্রভাবশালী ব্যক্তি ইব্রাহিম রাইসির দরজা। ইব্রাহিম রাইসি তখন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। আস্তান কুদস রেজভি নামে ইরানের একটি প্রভাবশালী ধর্মীয় প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানের প্রধান তারাই হয় যারা আয়াতুল্লাহ খামেনির বিশ্বস্ত। 2017 সালের দিকে আস্তান কুদস রেজভির প্রধান ছিলেন ইব্রাহিম রাইসি। এবার ক্যাথরিন ইব্রাহিম রাইসির একটি সাক্ষাৎকার নেন। এই দুই ঘটনার পর ইরানের সকল বন্ধ দরজা ক্যাথরিনের জন্য খুলে যায়। ইরানের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা, রাজনীতিবিদ, সায়েন্টিস্টদের ঘরের তথ্য ক্যাথরিনের কাছে উন্মুক্ত হয়ে যায়। এ সময় ক্যাথরিনকে দেখা যায় 2020 সালে আমেরিকার ড্রোন হামলায় নিহত মেজর জেনারেল কাসিম সোলেমানির কন্যার সঙ্গে। এই সফরের সময় সে একের পর এক ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করত। কিন্তু যখন প্রশ্ন আসে গোপনীয়তার ব্যাপারে, বিশেষ করে রাষ্ট্রীয় গোপনীয়তা, যেমন ইরানের নিউক্লিয়ার শক্তি হওয়ার আকাঙ্ক্ষা, নিউক্লিয়ার বিজ্ঞানী এবং গোপন গবেষণা কেন্দ্রগুলোর অবস্থান, হামাস ও হিজবুল্লাহর নেতারা কিভাবে ইরানে আসে, কোথায় কোথায় অবস্থান করে, কিভাবে তাদের টার্গেটে পরিণত করা যাবে, সেটা কেই বা প্রকাশ করতে চাইবে। এই বন্ধ দরজা খোলার জন্য ক্যাথরিনের কাছে ছিল এক মারাত্মক অস্ত্র। সেই অস্ত্র ছিল সে নিজেই, তার বাহ্যিক সৌন্দর্য। ইরানি এক রাজনীতিবিদের পক্ষ থেকে দাবি করা হয় ক্যাথরিন এই সময়ে 100রও বেশি চুক্তিভিত্তিক বিয়েতে জড়িয়েছিল। ইরানের দুর্বল চরিত্রের ব্যবসায়ী, বিপ্লবী অধ্যাপক, কর্মকর্তা, কমান্ডার, এমনকি রাজনীতিবিদদের ঘায়েল করে চুক্তিভিত্তিক বিয়ের প্রলোভনে ফাঁসিয়ে। এভাবে কারো স্ত্রী হয়ে কিংবা কারো স্ত্রী কন্যাদের সাথে সম্পর্ক গড়ে ক্যাথরিন গোপন সব নকশা আঁকতে থাকে, যে নকশাগুলো ব্যবহার হবে কিছুদিন পরে। সে প্রায় সব জায়গায় যাওয়ার সুযোগ পায়, এমনকি সেই গোপন স্থানগুলোতেও যেখানে পাবলিকের অ্যাক্সেস নেই। আর যেখানে ক্যাথরিন থাকতো সেখানেই যেন ইসরায়েলও উপস্থিত ছিল, কারণ শুধু ক্যাথরিনই দেখছিল না, তার চোখ দিয়ে পুরো ইরানকে দেখছিল মোসাদ। 2021 সালে ক্যাথরিনের মিশনের সমাপ্তি ঘটে। এরপর ইরানের জন্য আসে এক বড় ধাক্কা। 2021 সালের শেষ দিকে দ্য টাইমস অফ ইসরায়েলে ক্যাথরিন পেরেজ একের পর এক আর্টিকেল লিখতে থাকে। তার মুখোশ উন্মোচন হয় একজন প্রো ইসরায়েলি হিসেবে, যে দীর্ঘ সময় ধরে ছদ্মবেশে ছিল মুসলিম সেজে। সাথে সাথে ইরানের প্রশাসনের অন্তরাত্মা যেন কেঁপে ওঠে। যে নারী একসময় ইসরায়েল বিদ্বেষী ছিল, সে এখন ইসরায়েলের কোলে। যেসব মিডিয়ায় ক্যাথরিনের আর্টিকেল, রিপোর্ট পাবলিশ হয়েছিল, তড়িঘড়ি করে সব মুছে দেওয়া হয়। দশকের পর দশক ধরে মোসাদ এজেন্টদের যে নেটওয়ার্ক ইরানে গড়ে উঠেছিল, সেই নেটওয়ার্কের কাছে ক্যাথরিনের রেখে যাওয়া তথ্য, নকশা ফুয়েলের মতো কাজ করে। শুরু হয় তাদের পরবর্তী অপারেশনের কাজ। 19 মে 2024 সালে রহস্যজনকভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসের পর প্রেসিডেন্ট হওয়া মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে এসেছিলেন ইসমাইল হানিয়া। 31 জুলাই 2024 তেহরানের একটি নিরাপদ গেস্ট হাউসে ড্রোন হামলা করা হয়, আর এই হামলায় শহীদ হয়ে যান হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এই ধাক্কা সামলানোর আগেই
এর ঠিক 2 মাস পর 28 সেপ্টেম্বর 2024-এ বৈরুতের দক্ষিণাঞ্চলে আরেকটি অভিযানে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ তার গোপন কমান্ডো সেন্টারে নিহত হন। দুটি হামলা দুই দেশে দুই সংগঠনের নেতার উপর হয়েছিল, কিন্তু দুটো বিষয় কমন ছিল। দুইজনই ছিল ইরানের মিত্র এবং ইসরায়েলের টার্গেট অবস্থান ছিল শতভাগ নির্ভুল। কিন্তু এত নিখুঁত, এত রিয়েল টাইম তথ্য তো শুধু স্যাটেলাইট থেকে আসতে পারে না। তাহলে ইসরায়েলকে এই তথ্যগুলো দিচ্ছিল কে? তখন সামনে আসে একটা থিওরি, ক্যাথরিন পেরেজ শাগডাম অনুপ্রবেশ করে ইন্টারনাল সমস্ত তথ্য, মানচিত্র, নকশা সংগ্রহ করে, আর সেটা পৌঁছে দেয় মোসাদের অ্যাকশন সেন্টারে। শুধুমাত্র ক্যাথরিনই নয়, তার মতো এমন হাজারো মোসাদ এজেন্ট আলাদা আলাদা মুখোশে ঢুকে পড়েছে ইরানের অভ্যন্তরে, যাদের সংগ্রহ করা ইন্টেল হিজবুল্লাহ, হামাস, হুথি নেটওয়ার্ক, আইআরজিসির পরিকল্পনা, এমনকি নিউক্লিয়ার প্রোগ্রামের দুর্বলতা, এগুলো ইসরায়েলের ইন্টেলিজেন্সকে শক্তিশালী করেছে। মোসাদের নেটওয়ার্ক ইরানে যে কতটা শক্তিশালী হয়ে উঠেছে তার প্রমাণ আরও একবার পাওয়া যায় 2025 সালে। 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েল ইরানের 30 জন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এবং 11 জন সিনিয়র পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে, বহু গুরুত্বপূর্ণ টার্গেটে হামলা চালায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথম দফার হামলাতেই ইসরায়েলের কাছে ছিল একেবারে নিখুঁত ম্যাপ। প্রতিটি টার্গেটের অবস্থান আগে থেকেই নির্ধারিত ছিল একদম নির্ভুল ও রিয়েল টাইম ডেটা। এটা শুধু স্যাটেলাইট দিয়ে সম্ভব নয়, বরং ভেতরে থাকা গুপ্তচর নেটওয়ার্ক এবং তাদের সরবরাহ করা ডেটাও প্রয়োজন ছিল। বর্তমানে ক্যাথরিন উই বিলিভ ইন ইসরায়েলের ডিরেক্টর। ক্রমাগত পশ্চিমা বিশ্বে ক্যাম্পেইন চালাচ্ছে আইআরজিসির হুমকির বিরুদ্ধে। ইরানের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, কিন্তু এটা স্পষ্ট, ভিতরের শত্রু সবচেয়ে ভয়ঙ্কর। আমাদের দেশেও কি আছে এমন কেউ যাকে আপনি সন্দেহ করেন?